এফএম হিস্ট্রি হবে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ক্লাস 10-এর আধুনিক ভারতের ইতিহাস রচনায় জীবনের ঝরাপাতা গ্রন্থটির গুরুত্ব ঠিক কতখানি। প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে যে জীবনের ঝরাপাতা আত্মজীবনী থেকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস রচনা করা সম্ভব, অথবা অন্য কোনো ভাবেও প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। যেভাবেই আসুক না কেন, তোমরা যদি আমরা যেভাবে উত্তরটা লিখে দেবো ঠিক সেইভাবে যদি লিখে নিতে পারো তাহলে মোটামুটি উত্তরটা হয়ে যায়। হয়তো প্রশ্নভেদে একটু এদিক ওদিক করে নিতে হবে, সেটা তোমরা নিজেরাই পারবে বলে আমার বিশ্বাস। তো শুরু করি আজকের এই প্রশ্নের উত্তরের আলোচনা। প্রথমেই আমরা ভূমিকাটা দেখে নেব যে ভূমিকায় ঠিক কি লিখলে ভালো হয়। তাহলে ভূমিকাটাই চলে যায়। ভূমিকা আধুনিক ভারতের ইতিহাস রচনায় এই যে গ্রন্থটি, এই গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গ্রন্থ থেকে আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে অনেক অনেক পরিমাণের উপাদান পাওয়া যায়। তাই ভারতবর্ষের ইতিহাস রচনার ক্ষেত্রে এই গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভূমিকাটা একটু অন্য কোথাও লিখে নিতে পারি, যেমন সরলা দেবী চৌধুরানী অর্থাৎ জীবনের ঝরাপাতা, ঝরাপাতা ঝরাপাতা সরলা দেবী চৌধুরানীর, সরলা দেবী চৌধুরানীর রানীর লেখা বা চৌধুরানীর আত্মজীবনীও বলতে পারো। আত্মজীবনী এই আত্মজীবনীটি ভারতবর্ষের আধুনিক ভারতবর্ষের ইতিহাস রচনায় আধুনিক ভারতবর্ষের ইতিহাস রচনার বা ভারতের ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান। ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমরা ভূমিকাটা লিখে নিয়েছি। এরপরে আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব। তাহলে লিখে নিই লেখক পরিচিতি। লেখক পরিচিতি অবশ্য আধুনিক ভারতের ইতিহাস রচনায় জীবনের ঝরাপাতা গ্রন্থটির গুরুত্ব যখন আমরা লিখব তখন এই লেখক পরিচিতিটি তোমাদের লেখার প্রয়োজন নেই, তোমরা না লিখলেও পারো। কারণ তবে আমরা আলোচনা করছি যে যদি কোনো কারণবশত ধরো হয়তো 2 নম্বরের একটা প্রশ্ন চলে এলো যে সরলা দেবী চৌধুরানী কে ছিলেন, তাহলে তোমরা সেই প্রশ্নের উত্তর কি দেবে সেটাই যাতে এখানে থাকে, সেই জন্য এই লেখক পরিচিতিতে আমরা একটু লিখে নিচ্ছি। তাহলে লিখছি লেখক পরিচিতিতে। দেখো লেখক পরিচিতিতে আমরা কি লিখছি না, সরলা দেবী চৌধুরানী ছিলেন কে? সরলা দেবী চৌধুরানী রানী ছিলেন স্বর্ণকুমারী দেবীর কন্যা। আর স্বর্ণকুমারী দেবীও কিন্তু বাংলার একজন স্বনামধন্য লেখিকা, তো তারই কন্যা ছিলেন এই সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী চৌধুরানী ছিলেন স্বর্ণকুমারী দেবীর
কন্যা, কন্যা। তবে তার আরেকটা পরিচয় রয়েছে, কি সেটা না, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি ছিলেন তিনি, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি। এই হচ্ছে লেখকের পরিচিতি, এবং সেই সঙ্গে সঙ্গে তোমরা ওইটাও বলতে পারো যে বাংলার স্বদেশী আন্দোলনের একজন মহিলা আন্দোলনকারী ছিলেন এই সরলা দেবী চৌধুরানী। এরপরে আমরা দেখে নেব যে উপাদান হিসাবে, অর্থাৎ ইতিহাস রচনার উপাদান হিসাবে এই জীবনের ঝরাপাতা গ্রন্থটির গুরুত্ব কি, যেটা আমাদের মূল আলোচ্য বিষয়। তাহলে হেডলাইনটা একটু লিখে নিই। উপাদান হিসাবে ইতিহাসের উপাদানের বা উপাদানের গুরুত্ব, উপাদান হিসাবে ঝরাপাতা অর্থাৎ জীবনের ঝরাপাতার গুরুত্ব, সেটা লিখলাম না, শুধু গুরুত্বটুকু লিখলাম। তোমরা প্রয়োজন মনে করলে লিখে নিতে পারো হিসাবে গুরুত্ব। তাহলে আমরা আগেই বলেছি যে আধুনিক ভারতের ইতিহাস রচনার জন্য এই যে জীবনের ঝরাপাতা নামক আত্মজীবনীমূলক গ্রন্থটি রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং বিপ্লবী সংগ্রামের বহু তথ্য এই গ্রন্থটি থেকে পাওয়া যায়। সেটা তোমরা লিখেও নিতে পারো, যে কথাগুলি বললাম এক দু লাইন। এরপরে আমরা সাব পয়েন্টে যাব, অর্থাৎ এই যে গুরুত্বটা রয়েছে সেই গুরুত্বটা আচ্ছা লিখে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। বাংলা তথা ভারতবর্ষে বা আধুনিক ভারতের সামাজিক অবস্থা আর কি, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সেই সঙ্গে সঙ্গে এবং স্বাধীনতা সংগ্রামের বহু তথ্য এই গ্রন্থ থেকে বা আত্মজীবনী থেকে, গ্রন্থ থেকে পাওয়া যায়। এখন আমরা দেখে নেব এক এক করে, ছোট ছোট পয়েন্ট করে, সামাজিক ক্ষেত্রে কি কি উপাদান পেয়ে থাকি বা সামাজিক ক্ষেত্রে কি কি উপাদানগুলো রয়েছে যেগুলো থেকে ইতিহাস রচনা করা যায়, রাজনৈতিক এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও ঠিক কি কি তথ্য এগুলি এই গ্রন্থটি থেকে পাওয়া যায়, সেগুলো আমরা এক এক করে আলোচনা করে নেব। আমরা আলোচনাটি অত্যন্ত সংক্ষেপে করার চেষ্টা করব, কারণ এখান থেকে প্রশ্ন বড় জোর 4 নম্বরেরই আসতে পারে। তাহলে পয়েন্টগুলো করে করে একটু আলোচনা করে নিই। প্রথম পয়েন্ট হবে আমাদের সামাজিক গুরুত্বটা কি। সামাজিক গুরুত্ব, সামাজিক গুরুত্বটাকে দেখিনি। সরলা দেবী চৌধুরানী তার আত্মজীবনে এই জীবনের ঝরাপাতা নামক গ্রন্থটিতে সেই সময়কার, অর্থাৎ তার সময়কার বাংলার যে সামাজিক জীবন, বিশেষ করে ঠাকুর পরিবারের বিভিন্ন ঘটনাগুলি সুন্দর করে তুলে ধরেছেন। এবং ওই ঠাকুর পরিবার ছাড়াও ভারতবর্ষের এবং কলকাতা বা পশ্চিমবঙ্গের যে অভিজাত পরিবারগুলি রয়েছে, সেই সমস্ত অভিজাত পরিবারগুলির যে আদব কায়দা সেগুলিও তিনি তুলে ধরেছিলেন। উদাহরণ হিসেবে তোমরা হয়তো বইয়ে পড়ে থাকবে যে সরলা দেবী চৌধুরানী তিনি তার মামা বাড়ি অর্থাৎ ঠাকুর বাড়ির যে আদব কায়দাগুলি সেগুলি একে একে তুলে ধরেছেন। যেমন সেখানে তিনি উল্লেখ করেছেন
যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কিন্তু এই ঠাকুর পরিবারের মায়েরা সন্তানকে নিজের কাছে রাখতেন না, তাকে তুলে দিতেন কার কাছে? দাইমার কাছে, এবং অর্থাৎ চাকর বাকরের কাছে সন্তানরা মানুষ হতেন। এছাড়াও তিনি ব্রহ্মধর্ম এবং ব্রহ্ম সমাজ সম্পর্কেও বিস্তারিত আলোচনা তার এই গ্রন্থে করেছেন। তৎকালীন সময়ে আমরা দেখেছি যে বাংলার অভিজাত পরিবারগুলি হিন্দু ধর্ম থেকে কিছুটা হলেও বিচ্যুত হয়ে তারা একটা নতুন ধর্ম অর্থাৎ ব্রহ্ম ধর্মের আশ্রয় গ্রহণ করেছিল এবং ব্রহ্ম ধর্মের আদর্শের দ্বারা তারা নিজেদের জীবনযাপন বা নিজেদের জীবনকে গড়ে তুলেছিলেন। তাছাড়াও সেই সময়ে বাংলা তথা ভারতবর্ষের নারীদের যে অবস্থা, অর্থাৎ নারীদের যে অর্থনৈতিক অবস্থা, নারীদের যে সামাজিক অবস্থা, সেই অবস্থাগুলিকেও তিনি সুন্দরভাবে তার এই গ্রন্থে তুলে ধরেছিলেন। তাহলে আমরা বলতে পারি যে নারী সমাজের সামাজিক অবস্থা এবং কলকাতার অভিজাত পরিবারগুলির যে সমাজ ব্যবস্থা তথা আদব কায়দা, সেগুলি সম্পর্কে তার গ্রন্থ থেকে, অর্থাৎ সরলা দেবীর এই জীবনের ঝরাপাতা গ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় ইতিহাস রচনা করার জন্য। এছাড়াও নারী কল্যাণ বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং সে সম্পর্কে বহু তথ্য তিনি তার এই জীবনের ঝরাপাতায় তুলে ধরেছেন। আমরা এই সামাজিক গুরুত্ব আলোচনা করতে গিয়ে সেই বিষয়গুলো একটু তুলে ধরে নিতে পারি। আচ্ছা, 2 লাইন এখানে লিখে নিচ্ছি, তোমরা বাকিটা লিখে নিতে পারবে, যাতে করে মূল বিষয় লাইন দুটো লিখে নিচ্ছি। সরলা দেবী চৌধুরী রানী তার আত্মজীবনীতে বাংলা সমাজ ব্যবস্থা বিশেষ করে অভিজাত পরিবারগুলির আদব কায়দা সাহেবী কালচার বলতে পারো, সাহেবী কালচার কথা, নারীদের অবস্থা ব্রহ্ম সমাজ ও ব্রহ্মধর্ম সমাজ ও ব্রহ্ম ধর্ম সম্পর্কে তুলে ধরেছেন। এগুলো লিখে নিলাম। এরপরে আমরা সরলা দেবী চৌধুরী রানীর যে সমাজ কল্যাণমূলক কাজ, অর্থাৎ নারীদেরকে নিয়ে তিনি যে সমাজ কল্যাণমূলক কাজে ব্রতী হয়েছিলেন, সেগুলো একটু বিস্তারিত আলোচনা করে নেব। কারণ নারীদের জন্য সরলা দেবী চৌধুরী রানী কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন বা নারী কল্যাণে তার কি ভূমিকা রয়েছে, এরকম ধরনের যদি কোনো প্রশ্ন এসে থাকে, তাহলে তোমরা কেবলমাত্র ওই পয়েন্টটুকুই উত্তর হিসেবে লিখতে পারবে। সেটা একটু আলাদা করে লিখিনি। পয়েন্টটা কি লিখব? নারী কল্যাণ, দেখো নারী কল্যাণ বিষয়টি একজন নারী হিসাবে সমাজের নারীদের অবস্থা সম্পর্কে তিনি অবহিত ছিলেন এবং এই নারীদের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য এবং সমাজে তাদেরকে সমমর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য বেশ কতগুলি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। সেই ব্যবস্থাগুলি আমরা আলোচনা করে নেব এখানে একটা পয়েন্ট দিয়ে। যেমন নারী কল্যাণের জন্য তিনি কি করেছিলেন? প্রথমত তিনি 1910 খ্রিস্টাব্দে ভারতবর্ষের ইতিহাসে প্রথম নারীদের জন্য একটা সমিতি গঠন করেছিলেন, যার নাম ছিল ভারত স্ত্রী মহামণ্ডল। আমরা সেই নামটা একটু লিখিনি। খ্রিস্টাব্দে তিনি তাহলে কি প্রতিষ্ঠা করেন? ভারত স্ত্রী মহামণ্ডল। এটা কিন্তু মনে রাখার মতো একটা তথ্য, কারণ এটি ছিল ভারতবর্ষের ইতিহাসের
প্রথম একটা মহিলাদের জন্য সংগঠিত একটি সংগঠন, এবং এর মাধ্যমে বা এর মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে একদিকে কি করা না, একদিকে স্ত্রী অর্থাৎ নারীদের প্রাথমিক শিক্ষা, এই প্রাথমিক শিক্ষার জন্য বা নারী শিক্ষার ব্যবস্থা করা, এবং সঙ্গে সঙ্গে নারীদেরকে এই শিক্ষিত করে ভারতের বিভিন্ন কাজে ব্রতী করতে সাহায্য করা। আর 2 নম্বর যে তিনি সংগঠনটি প্রতিষ্ঠা করেন সেটি হচ্ছে 1904 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন কি, লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার, এই লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করার মূল যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে একদিকে স্বদেশী দ্রব্য ব্যবহারের মাধ্যমে তৎকালীন স্বদেশী আন্দোলনকে জোরদার করা, ঠিক তার পাশাপাশি মহিলাদের দ্বারা উৎপাদিত হস্তচালিত যে সমস্ত দ্রব্যগুলি ছিল সেগুলিকে বিক্রি করে তাদেরকে স্বাবলম্বী করে তোলা, অর্থাৎ অর্থনৈতিকভাবে তাদেরকে উন্নত করে তোলাই ছিল এর মূল উদ্দেশ্য। তাহলে আমরা মোটামুটি সামাজিক দিকটা দেখে নিলাম। এর সঙ্গে সঙ্গে আরো 2-একটা এখান থেকে প্রশ্নের কথা আমরা লিখে নিতে পারি। সেটা হচ্ছে যে এই যে ব্রহ্ম সমাজ বা ব্রহ্ম ধর্মের কথা লিখেছি, সেখানে তোমরা জানো যে ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন। এই প্রশ্নের উত্তরটা এখান থেকে একটু লিখে দিন যাতে তোমাদের জানা থাকে। ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কখন প্রতিষ্ঠা করেন? 1828 খ্রিস্টাব্দে। তাহলে এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলি হতে পারে সেগুলি একটু দেখে নিতে পারো। সেগুলি হচ্ছে জীবনের ঝরাপাতা গ্রন্থটির রচয়িতাকে, উত্তর হবে সরলা দেবী চৌধুরী রানী। লেখক পরিচিতি সম্পর্কে যদি বলতে বলে তাহলে সেটাও তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। তাছাড়া আর যে প্রশ্নগুলি হয় সেগুলি হচ্ছে যে ব্রহ্ম সমাজ কি প্রতিষ্ঠা করেন? না, রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1828 খ্রিস্টাব্দে। আচ্ছা, ভারত স্ত্রী মহামন্ডল কি প্রতিষ্ঠা করেন? 1910 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ছিল। প্রতিষ্ঠা করেন কে? না, সরলা দেবী চৌধুরী রানী। এছাড়া লক্ষ্মীর ভান্ডারের প্রতিষ্ঠাতা কি ছিলেন? না, সরলা দেবী চৌধুরী রানী, এবং তার মূল উদ্দেশ্য ছিল মহিলাদের স্বাবলম্বী করে গড়ে তোলা। আর ভারত স্ত্রী মহামন্ডল, সেই ভারত স্ত্রী মহামন্ডলেরও মূল উদ্দেশ্য ছিল কিন্তু ওই মহিলাদের উন্নয়ন করা। এই যে ভারত স্ত্রী মহামন্ডল গঠিত হয় তার শাখা কিন্তু বহু দূর পর্যন্ত বিস্তৃত ছিল, এমনকি দিল্লি, মুম্বাই, মহারাষ্ট্র, সেখানেও কিন্তু এই ভারত স্ত্রী মহামন্ডলের অনেক শাখা ছড়িয়ে পড়েছিল। পরবর্তীকালে যখন তিনি অর্থাৎ এই সরলা দেবী চৌধুরী রানীর বিয়ে হয়ে যায়, তখন তিনি তার কার্যক্রমটিকে বাংলা সহ অর্থাৎ সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে পাঞ্জাবেও সেখানে বেশ বিস্তার ঘটিয়েছিলেন, কারণ পাঞ্জাবি তার বিয়ে হয়েছিল। যাই হোক, তারপরে প্রশ্নটির কথা আমরা আসি। এরপরে দেখে নেব রাজনৈতিক গুরুত্ব, অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে আমরা যখন লিখবো তখন সেটাই হবে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এই উপাদানটি অর্থাৎ সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনীটির গুরুত্ব কি। যদি প্রশ্নে আসে 2 নম্বর বা ছোট প্রশ্নে 4 নম্বরে যে সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনীমূলক এই যে গ্রন্থটি, সেই গ্রন্থটির রাজনৈতিক গুরুত্ব বা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ, তাহলেও তোমরা এই প্রশ্নের উত্তরে আমাদের পরের পয়েন্টটি লিখতে পারবে। তাহলে দেখে নিই পরের পয়েন্টে কি আছে। তাহলে পরের পয়েন্টে আমরা খ দিয়ে লিখবো, তাই না? হ্যাঁ, খ। পরের পয়েন্টে খ দিয়ে লিখি। পরের পয়েন্টটি হচ্ছে রাজনৈতিক গুরুত্ব, অর্থাৎ জীবনের ঝরাপাতার রাজনৈতিক গুরুত্ব। রাজনৈতিক গুরুত্ব আমরা আগেই আলোচনা করলাম যে সরলা দেবী চৌধুরী রানী সক্রিয়ভাবে ভারতের স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, এবং এই স্বদেশী আন্দোলনের নানা কর্মকাণ্ডে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। তো স্বাভাবিকভাবেই সেই আন্দোলনের কথাটি এই রাজনৈতিক গুরুত্ব বা স্বাধীনতা সংগ্রামে এই গ্রন্থটির গুরুত্ব কি সেই প্রসঙ্গে এসে যাবে। তাহলে আমরা দেখে নিই এবার যে রাজনৈতিক গুরুত্বটা ঠিক কি ছিল। তার জীবনের ঝরাপাতা নামক গ্রন্থ থেকে স্বদেশী আন্দোলন সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য পেয়ে থাকি। আমরা জানি যে তিনি ছিলেন স্বদেশী আন্দোলনের একজন সক্রিয় আন্দোলনকারী। তিনি স্বদেশী আন্দোলনকে জোরদার করার জন্য বাংলা নারী সমাজকে কিন্তু নিয়োজিত করেছিলেন, এবং তিনি নিজে
বন্দে মাতরম গানটি দ্বারা, অর্থাৎ গানটি গেয়ে বা পরিবেশন করে নারী সমাজ তথা বাংলার সংগ্রামী জনগণকে সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের পরিকল্পনা বা কার্যক্রম গ্রহণ করেছিলেন যাতে করে মানুষদেরকে, অর্থাৎ বাংলার যুব সমাজ তথা ভারতের যুব সমাজকে আন্দোলনমুখী করা যায়। এজন্য তিনি বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান সেগুলি পালন করার একটা ব্যবস্থা করেছিলেন। যেমন আমরা দেখেছি যে তিনি প্রতাপাদিত্য উৎসব, লিখে নিতে পারো তোমরা কি কি উৎসব তিনি পালন করেছিলেন। আচ্ছা, এখান থেকে লিখবো কি কথা লেখা দরকার। আচ্ছা, প্রতাপাদিত্য উৎসব পালনের ব্যবস্থা করেন। প্রতাপাদিত্য উৎসব, উৎসব, তাছাড়া কোন উৎসব? তাছাড়া উদয়াদিত্য উৎসব, সরি, উদয়াদিত্য উৎসব, আদিত্য উৎসব, আর কি বীরাষ্টমী ব্রত, বীরাষ্টমী ব্রত পালনের ব্যবস্থা করেন। এগুলির দ্বারা তিনি বাংলার যে যুব সমাজ, সেই যুব সমাজকে আন্দোলনমুখী করে তোলার একটা প্রয়াস করেছিলেন। এবং তিনি মনে করতেন যে বাংলার যে যুব সমাজ রয়েছে বা বাংলার যে বিপ্লবীরা রয়েছেন তারা অনেকটাই দুর্বল, তাই তাদেরকে শক্তিশালী করার জন্য বা তাদেরকে বীরপুরুষ হিসেবে গড়ে তোলার জন্য এই সমস্ত পরিকল্পনাগুলি তিনি গ্রহণ করেছিলেন। এছাড়া পরের পয়েন্ট হিসেবে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, 1 নম্বর পয়েন্ট তোমরা এইগুলি বলতে পারো। 2 নম্বর পয়েন্ট হিসেবে আমরা আলোচনা করব যে তিনি একটা বিশেষ পত্রিকার সম্পাদনা করতেন। সেই পত্রিকাটার কি নাম? না, সেই পত্রিকাটার নাম হচ্ছে ভারতী পত্রিকা। তাহলে এটা যদি 1 নম্বর পয়েন্ট চলে যায়, তাহলে 2 নম্বর পয়েন্ট হিসেবে, ধরো এটা আমরা 1 নম্বর পয়েন্টে আলোচনা করলাম না, আলোচনাটা করেছি, লিখে নিই, তোমরা হয়তো ধরে ধরে একটু লিখে নিতে পারো। 2 নম্বর পয়েন্ট হিসেবে আমরা যেটা বলবো সেটা হচ্ছে তিনি ভারতী নামে একটা পত্রিকার সম্পাদনা করতেন, এই ভারতী পত্রিকা। এবং এই ভারতী পত্রিকার মাধ্যমে তিনি বাংলার যুব সমাজকে আন্দোলন সম্পর্কে উৎসাহিত করার জন্য বিভিন্ন পরিকল্পনা এবং ইংরেজদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস জুগিয়েছিলেন তিনি তার এই ভারতী পত্রিকার সম্পাদনার মাধ্যমে। কিভাবে? একটু একটা উদাহরণ দিই। তিনি এই ভারতীয় পত্রিকায় একটি প্রবন্ধ রচনা করেছিলেন বা প্রবন্ধ প্রকাশ করেছিলেন, সেটির নাম হচ্ছে বিলিতি ঘুষি বনাম দেশি কি। এই যে প্রবন্ধ, এই প্রবন্ধের মাধ্যমে তিনি ভারতীয় যুব সমাজকে ইংরেজদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার একটা সাহস জুগিয়েছিলেন এর দ্বারা। এছাড়াও তিনি আর যে সমস্ত ব্যবস্থাগুলি গ্রহণ করেছিলেন সেগুলি ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিপ্লবীদের সক্রিয় এবং শক্তিশালী করার জন্য ব্যায়াম চর্চা, অর্থাৎ যোগ ব্যায়াম করার ব্যবস্থা করেছিলেন এবং তার মাধ্যমেও অনেক বিপ্লবী উৎসাহিত হয়েছিলেন। তিনি মূলত বিবেকানন্দের বাণী বা বিবেকানন্দের আদর্শের দ্বারা অনুপ্রাণিত ছিলেন। এটাও আমরা দেখে নিলাম একটু, যাতে কোনো প্রশ্ন হলে তোমরা বলতে পারো। তাহলে রাজনৈতিক গুরুত্বে আমরা মূলত এইটুকুই আলোচনা করবো, বেশি আলোচনা করবো না, কারণ আরো বেশি আলোচনা করতে হলে অনেক বড় হয়ে যাবে, তখন হয়তো 4 নম্বর প্রশ্ন হিসেবে লেখার ক্ষেত্রে অনেক অসুবিধা হতে পারে। তাহলে আমরা দেখে নিলাম যে যেহেতু 8 নম্বরের প্রশ্ন 1 নম্বর চ্যাপ্টার থেকে প্রায় আসে না, সুতরাং আমরা আর বেশি বিস্তারিত করে আলোচনা এখানে করব না। এরপরে আমরা আরেকটা সিলেবাস বহির্ভূত বিষয় একটু দেখে নেব, সেটা হচ্ছে যে সরলা দেবী চৌধুরী রানীর বিয়ে হয়ে যায় 1905 খ্রিস্টাব্দে রামভঞ্জ নামে এক আইনজীবী, যিনি পাঞ্জাবের আইনজীবী ছিলেন। স্বাভাবিকভাবে তার বিয়ে হওয়ার পরে পাঞ্জাবের বিভিন্ন বিপ্লবী আন্দোলনের সঙ্গে তিনি জড়িত হয়ে পড়েন। 1945 খ্রিস্টাব্দে তিনি মারা যান। 1945 খ্রিস্টাব্দে 18 আগস্ট তার মৃত্যু ঘটে। এবং এরপরে বাংলার ইতিহাসে, অর্থাৎ এই রচনাকাল পর্যন্ত, অর্থাৎ তার মৃত্যুর রচনা থেকে, অর্থাৎ প্রথম তিনি যখন রচনা শুরু করেন সেই সময়কাল থেকে মৃত্যুকাল পর্যন্ত তার যে কর্মকাণ্ড, তার বিবরণ কিন্তু এই গ্রন্থে পাওয়া যায়নি। এটি একটি অসম্পূর্ণ গ্রন্থই আমরা বলতে পারি। তাহলে এরপরে আমরা দেখে নেব যে আধুনিক ভারতের ইতিহাস রচনার এই যে গুরুত্ব আমরা আলোচনা করেছি, এরপরে আমরা আর যে বিষয়গুলো সম্পর্কে একটু দেখে নেব আছে কি না নেই। তাহলে এবার আমরা আলোচনা করে নেব এর সীমাবদ্ধতা সম্পর্কে। কি আলোচনা করব? সীমাবদ্ধতা। তাহলে সীমাবদ্ধতাটা আমরা একটু আলোচনা করে নিই।
সরলা দেবী চৌধুরানীর যে জীবনের ঝরাপাতা নামক এই গ্রন্থটি রয়েছে, এই গ্রন্থটিরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতাগুলি কি কি সেগুলো আমরা দুটো পয়েন্ট করে লিখে নিচ্ছি, যাতে 2 নম্বরে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা তার উত্তর দিতে পারবে। 1 নম্বরে কি লিখবো? 1 নম্বরে লিখবো, এই জীবনের ঝরাপাতা গ্রন্থটি সরলা দেবী চৌধুরানী লিখেছিলেন, কিন্তু একটা সময়ের পর তার জীবনের যে সমস্ত ঘটনাগুলি ঘটে সেগুলি কিন্তু আর এই গ্রন্থে তিনি লিপিবদ্ধ করে যেতে পারেননি। অর্থাৎ এই গ্রন্থটি একটি অসম্পূর্ণ গ্রন্থ হিসেবে থেকে যায়। আমরা তার জীবনের পরবর্তী জীবনের যে গুরুত্বপূর্ণ ঘটনা, অর্থাৎ পরবর্তী জীবনে তিনি কি করেছিলেন, পরবর্তী জীবনে তিনি গান্ধীবাদী আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে গান্ধীবাদী আদর্শকে গ্রহণ করেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি আধ্যাত্মিক স্মরণে চলে যান এবং আধ্যাত্মিক জীবনযাপন করতে শুরু করেন। সুতরাং সেই যে পরবর্তী ইতিহাসের তথ্য বা পরবর্তী তার জীবন কাহিনী, সেটা কিন্তু এখানে পাওয়া যায়নি বলে এই গ্রন্থটিকে কি বলা হয়, অসম্পূর্ণ একটা গ্রন্থ বলা হয়ে থাকে। তাহলে আমরা সেটা লিখে নিতে পারি যে সরলা দেবী চৌধুরানী তার এই গ্রন্থে তার জীবনের শেষ পর্যায়ে বা তার জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড বা ঘটনা, জানা যায় না। কি কি সেই কর্মকাণ্ড বা ঘটনাটি আমরা সেটা লিখে নেব। সেটা হচ্ছে যে পরবর্তীতে তিনি গান্ধীর আদর্শে গান্ধীবাদী আদর্শে গ্রহণ করেন এবং আধ্যাত্মিক জীবনযাপন করেন। অর্থাৎ তিনি শেষ জীবনে কিন্তু আর এই বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না এবং শেষ জীবনে ধর্মকর্মে নিজেকে নিয়োজিত করেন। যা আমরা তার আত্মজীবনী থেকে পাওয়া যায় না। তাই এটিকে কি বলা হয়, একটি অসম্পূর্ণ গ্রন্থ বলা হয়ে থাকে। তাই এটিকে অসম্পূর্ণ গ্রন্থ বলা হয়ে থাকে। এরপরে আমরা দেখে নেব 2 নম্বর পয়েন্টটা ঠিক কি। তাহলে 2 নম্বর পয়েন্টটা লেখার জন্য এখানটা একটু মুছে ফেলি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে সরলা দেবী চৌধুরানীর এই যে জীবনের ঝরাপাতা নামক আত্মজীবনীমূলক গ্রন্থ, এই আত্মজীবনীমূলক গ্রন্থটিতে মূলত মহিলাদের কর্মকাণ্ড সম্পর্কে বা মহিলাদের জন্য তিনি যে কর্ম করেছিলেন সেগুলি কিন্তু অধিকাংশই একটু কি বলবো, সচ্ছল মহিলাদের কথা ভেবেই তিনি করেছিলেন বা সচ্ছল মহিলাদেরকে নিয়েই তিনি বেশিরভাগ কর্মকাণ্ড করেছিলেন। অর্থাৎ এক কথায় আমরা যদি বলি তাহলে এটা বলা যায় যে সব স্তরের মহিলারা তার এই কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত ছিল না, বা সমস্ত
মহিলাকে তিনি তার কর্মকাণ্ডের অন্তর্গত করতে পারেননি। তাহলে আমরা এটা লিখে নিতে পারি একটু, সেটা হচ্ছে যে সরলা দেবী বাংলার আপামর অর্থাৎ বাংলার সব মহিলাকে, সব শ্রেণীর মহিলা বলতে পারো, সব মহিলাকে তার নারী কল্যাণের আওতায় আনতে পারেননি, প্রকল্পের অন্তর্ভুক্ত করতে পারেননি, এরকম বলতে পারি। প্রকল্পের অন্তর্ভুক্ত করতে পারেননি আর কি, করতে পারেননি। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে কথা লিখতে পারি, বেশিরভাগ ক্ষেত্রে শহরের বিত্তশালী মহিলারা তার এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, এই কথাটা আমরা বলতেই পারি। তাহলে এই হচ্ছে আমাদের সীমাবদ্ধতার দুটো পয়েন্ট। এরপরে আমরা দেখে নেব যে এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেই আলোচনার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু থেকে আর কি কি প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলো আমরা একটু একটু করে দেখে নিতে পারি। দেখানো যাক এই প্রশ্নগুলো কি কি হতে পারে। এতক্ষণ তো আমরা প্রশ্নগুলো মোটামুটি আগের প্রশ্ন আলোচনা করেই নিয়েছি, তবুও আমরা প্রশ্নটা একবার ঘুরিয়ে নিচ্ছি যে ঠিক আর কি কি প্রশ্ন এখান থেকে করা যায়। আমরা কিছুটা মুছে ফেলেছি হয়তো, যাই হোক, তবুও একটু দেখে নিচ্ছি। যেমন আমরা বিভিন্ন উৎসবের নাম লিখেছিলাম, তাহলে সেখান থেকে প্রশ্ন হতে পারে যে সরলা দেবী চৌধুরী রানী পালন করেছিলেন এমন দুটো উৎসবের নাম লেখো। সেক্ষেত্রে তোমরা উদয়াদিত্য উৎসব এবং প্রতাপাদিত্য উৎসব এই দুটোর কথা লিখতে পারো। তাছাড়া প্রশ্নে আসতে পারে যে বীরাষ্টমী ব্রত কি। বীরাষ্টমী ব্রত হচ্ছে মূলত একটা বীর পূজার অনুষ্ঠান, সেটা দুর্গাপুজোর অষ্টমীর দিনে পালন করা হতো। এছাড়াও প্রশ্নে আসতে পারে যে বিদেশি বা বিলিতি ঘুষি বনাম দেশি কিল এই প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, তখন উত্তরে হবে ভারতীয় পত্রিকায়। এছাড়াও আর কি প্রশ্ন কিছু আছে কি? হ্যাঁ, আর যে প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে যে সরলা দেবী চৌধুরী রানী কত খ্রিস্টাব্দে মারা যান? 1945 খ্রিস্টাব্দের 18 আগস্ট তিনি মারা যান। আর তার সঙ্গে সঙ্গে তার গ্রন্থগুলি, তার যে প্রকল্পগুলি, সেগুলি আমরা আলোচনা করলাম। যেমন লক্ষ্মীর ভান্ডার তিনি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? না, 1904 খ্রিস্টাব্দে। তাহলে আজকের আলোচনা থেকে তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমরা জীবনের ঝরাপাতা গ্রন্থটি ঐতিহাসিক গুরুত্ব লিখতে পারবো। আশা করি তোমাদের সকলেরই বিষয়টি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক বা শেয়ার করবে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, কোনো রকম দ্বিধা করবে না। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। পরে আবার আমরা হয়তো স্মৃতিশাস্ত্র নিয়ে আলোচনায় ফিরে আসবো।